হে দর্শক, হিস্ট্রি অফ রিভাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। হে গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সিজন 3 শুরু করে দিলাম, আর এটাই হচ্ছে এই পুরো গল্পটা লাস্ট সিজন, অর্থাৎ সিজন 3 এটার শেষ সিজন। এরপরে আর কোনো সিজন আমরা দিব না এবং আপনারাও পাবেন না। তো এই সিজন 3তে মিলে সর্বমোট হয়তো বা 3টি পর্ব হতে পারে। তো দেখা যাক কত দূর হয়। আশা করি গল্পটা শুনবেন। আর হ্যাঁ, আপনারা কেউ দয়া করে চতুর্থ সিজন চাবেন না, এটাই এই গল্পের শেষ সিজন। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। সব মানুষই একটা সাধারণ জীবন চায়। আমিও তো সাধারণ একটা জীবনই চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে যে এখানে নিয়ে আসবে সেটা কে জানতো। আমি আবারও সেই পাতালপুরিতে চলে আসলাম। কালকে খেয়াল করিনি, কিন্তু আজকে বুঝতে পারলাম গতকালকে কি করেছিলাম এখানে। পুরো পাতালপুরিতে যত পাথরের দেয়াল ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছি। পুরো পাতালপুরি এখন শুধু অন্ধকার একটা জায়গা। গতকালকে যখন যুদ্ধ করেছিলাম এখানে, তখন হিগমা ওর জাদু দিয়ে সব জায়গায় অনেক টর্চ গেড়ে দিয়েছিল, যেটাই পুরো এলাকাটা আলোকিত হয়েছিল। ভাবলাম সেটা তো হয়তো আমিও করতে পারবো। যেই ভাবা সেই কাজ। হাত বাড়ালাম দু চোখ বন্ধ করলাম, ভাবতে লাগলাম টর্চের কথা। দেখতে পেলাম হাতেই গোল একটা বল হয়েছে, যেটার আলোতে অনেকটা দূর দেখা যাচ্ছে। আমি সেটা দূরে নিক্ষেপ করলাম। একটা জায়গায় সেটা গিয়ে দাঁড়িয়ে গেল চুপচাপ, আর সেটার আলোয় অনেকটা পথ আলোকিত হয়ে গেল। পুরো পাতালপুরি আলোকিত করতে চাইলাম। একবারে 100টার মতো এমন টর্চ বানালাম, সেগুলোকে বিভিন্ন দূরত্বে নিক্ষেপ করলাম। সেগুলো সেখানে গিয়ে দাঁড়িয়ে রইল, আর পাতালপুরি আলোকিত হয়ে গেল। আমি পাতালপুরিতে কোনো পানির চিহ্ন দেখতে পাচ্ছি না। আগে এখানে পানি আর পানি ছিল, কিন্তু সেই পানির লেভেল কমে গিয়েছে, শুধু সমতল ভূমি হয়ে গেছে। রাজ্য বানানোর জন্য এটাই পারফেক্ট জায়গা। কিন্তু অবাক করা বিষয় হলো, এখানেই দুটো গাছেই আমাকে অক্সিজেন দিচ্ছে, না হলে পানির ভিতর থেকে আমাকে অক্সিজেন নিতে হতো। পাতালপুরিতে এই গাছ দুটো আমি বর্তমানে দেখেছি, কিন্তু সেটা জানি না। আমি হিগমার টুকরো করা শৈলের দিকে তাকালাম। মাটির উপরে যদি এভাবে পড়ে থাকতো তাহলে হয়তো এতক্ষণে পোকামাকড়ে খাবার হয়ে যেত, কিন্তু পানির এত নিচে তার শরীরে এখনো কিছুই হয়নি। ভাবলাম এভাবে লাশ রাখা ঠিক হবে না, মাটি খুঁড়তে হবে। কিন্তু কিছু তো আনলাম না সেটার জন্য। ও, আমি তো ভুলে গেছি, হাত দিয়ে একটা এনার্জি বল বানালাম, সেটাকে দূরে মাটিতে মারলাম। সেখানে একটা অনেক বড় গর্ত হয়ে গেল। যাক, গর্ত তো হলো। এবার আমি আমার জাদুর ব্যবহার করতে লাগলাম। দু চোখ বন্ধ করে হাত দুটো আমি হিগমার লাশের দিকে রাখলাম। তারপরেই কন্ট্রোল করার চেষ্টা করলাম হিগমাকে। আস্তে আস্তে হিগমা উড়তে লাগলো। আমি হাত দিয়ে তাকে নিয়ে ফেললাম আমার সদ্য বানানো গর্তে। তাকে সেখানে ফেলে দেওয়ার পর আমি তার পাশে আরও দুটো এনার্জি বল মারলাম। তাতে তার আশেপাশে গর্ত হয়ে গেল এবং মাটি সরে তার গর্তে এসে পড়ল। এসে করে তার গর্ত ভরে গেল, মানে এক হিসাবে তাকে কবর দেওয়া হয়ে গেল। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, একটা তো ভালো কাজ করেছি। আমি পেছনের দিকে তাকালাম, মনে হলো কোনো একটা আওয়াজ শুনেছি। পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না, তবে দেখলাম দুটো আপেল গাছের দুটো ডাল মিলে এক হয়ে রয়েছে, আর সেখানে একটা দোলনা ঝুলিয়ে রাখা হয়েছে। দোলনাটা দুলছে হাওয়ায় মনে হয়, কিন্তু এখানে হাওয়া আসা তো কোনোভাবেই সম্ভব না। যদি না গাছের পাতা নড়ে, তাহলে কোনো বাতাস পাওয়া এখানে সম্ভব নয়। কিন্তু বুঝলাম না এখানে দোলনা আসলো কিভাবে। আমি দোলনার কাছে আসলাম, একদম কাছে যাওয়ার পরেই দোলনাটা থেমে গেল। এতক্ষণ আপন মনে দোল খেতেছিল দোলনাটা। আমি অবাক হলাম অনেকটা ব্যাপারটা দেখে। এখানে কি ভূত আছে নাকি? না না, ভূত বললে কোনো জিনিসই নাই, তবে কি কোনো জিনিস আছে? আমি কিছুই বুঝতে পারলাম না। না না, ভূত বললে কোনো জিনিসই নাই, তবে কি কোনো পরী এসেছে এখানে? পরীরা তো অদৃশ্য হওয়ার শক্তি রাখে, কিন্তু আমার সামনে তো কোনো পরী অদৃশ্য থাকতে পারে না এখন।
আমার কাছে তো তাদেরকে অদৃশ্য হলেও দেখার ক্ষমতা রয়েছে। তাহলে এখানে কে আছে? হয়তো আমার মনের ভুল হবে। আমি আমার ত্রিশূল আর তলোয়ারের দিকে গেলাম। গতকাল যখন হিগমাকে মেরে ফেললাম তখন তো ওর মাঝ থেকে শুধু কালো ছায়া আমার শরীরের মাঝে আর তলোয়ারটার মাঝে আসলো, কিন্তু আমি তো এটার ক্ষমতা ব্যবহার করতে পারছি না। হয়তো আগেরগুলো যেভাবে করেছি এটাও সেভাবেই করতে হবে। আমি ত্রিশূলটাকে ধরে সেটাকে নিক্ষেপ করলাম, সাথে সাথে সেটা গিয়ে একটা আপেল গাছের গায়ে গেঁথে গেল। আমি তলোয়ারটা হাতে নিলাম। তলোয়ার আমার হাতে আসার পরেই কাঁপতে লাগলো। বুঝতে পারলাম না কাঁপতেছে কেন, সেটা হয়তো নতুন ক্ষমতার জোরে এটা কাঁপতে লাগলো। আমি এটার গায়ে আমার দুটো হাত রাখলাম। বুঝতে পারলাম কিছু একটা আমার মাথায় বলতেছে। আমার ক্ষমতা তো তোমার মাঝে করে নিলে, কিন্তু এতেই কিন্তু শেষ হয়নি কিছু। তোমার শেষ দিন একদিন আসবেই, আর সেটার জন্য অপেক্ষা করে থাকো। কেরালা আমার সামনে দাঁড়িয়ে সেই কথাগুলো বলে একদম আমার মাঝে চলে আসলো। বুঝতে পারলাম না তার কথার কিছুই। আমি চোখ খুললাম, হঠাৎ করে হালকা বাতাস লাগলো শরীরে। বুঝতে পারতেছি না কি হচ্ছে। জায়গাটা ঠিক ভালো মনে হচ্ছে না আমার, কিন্তু এখান থেকে আমার যেতেই মন চাচ্ছে না। কেন জানি অনেক টান অনুভব করতেছি আমি। তবে একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। এত শক্তিশালী ত্রিশূলটা কিভাবে সেই এলিয়েনের আঘাতে ভেঙে যায়? আচ্ছা, ভাঙা ত্রিশূলটা তো আমি সাথে করে এনেছিলাম। আমি আমার পকেটে হাত দিলাম, কিন্তু পেলাম না ভাঙা ত্রিশূলটা। হয়তো বা কোথাও না কোথাও পড়ে গেছে সেটা। আচ্ছা, সেটার প্রয়োজন এখন আমার হবে না। আমি তলোয়ারটা হাতে ধরলাম শক্ত করে। নতুন অধিক শক্তির অনুভব করলাম আমি। এই শক্তিটা আমার কাছে অধিক মনে হচ্ছিল। নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করে এখন গর্ব করতে মন চাচ্ছিল, কিন্তু সেটার সময় না এখন। আমাকে তো এখন বের হতে হবে, আকাশপথিতে হামলা করতে হবে। তবে সেখানে যদি আমি আমার তলোয়ার দিয়ে আক্রমণ করি তাহলে অবশ্যই সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমাকে আমার ত্রিশূল নিয়ে যেতে হবে। ত্রিশূলে তো আগের মতো এত ক্ষমতা নেই। ঠিক পুরো রাজ্য ধ্বংস না হলেও অর্ধেকের মতো তো ধ্বংস হবেই, তাতেই তারা ভয় পেয়ে যাবে। আমি আসলাম ত্রিশূলের কাছে। এই দুটো আমার রাখার সমস্যা হয়ে গেছে। ত্রিশূলটাকে তো তাও ছোট করে রাখতে পারি, কিন্তু তলোয়ারটাকে, আচ্ছা তলোয়ারটাকে আমি কি করতে পারবো? দেখা যাক তলোয়ারটা কি করতে পারি আমি। আমি তলোয়ারটাকে হাতে রাখলাম, অনেক কিছু করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই হচ্ছিল না তলোয়ারটায়। ব্যর্থ হয়ে আমি তলোয়ার হাত দিয়ে চোখ বন্ধ করেছিলাম। হঠাৎ আমার সামনে এই তলোয়ারের মালিক আসলো। কি হলো, নিরাশ হয়ে বসে আছো যে? তুমি হয়তো জানো না এই তলোয়ারটা কি করতে পারে। এটার ক্ষমতা সম্পর্কে আরো পরে জানতে পারবে। আচ্ছা, তলোয়ার না বলি এটাকে, এটার সুন্দর একটা নাম আছে, সেটা হলো ট্রিটেন। যখনই ওর নাম মনে করে এটাকে ফেলে দিবে হাত থেকে, এটা অদৃশ্য হয়ে যাবে। আর এটার নাম মনে করে যদি হাত শক্ত করে মুঠো করে ধরো, তাহলে এটা তোমার হাতে চলে আসবে। কথাটা বলে সে নিজে অদৃশ্য হয়ে গেল। আমি চোখটা খুললাম। এরা সবাই কি আমাকে পথ দেখানোর জন্য রয়েছে? হয়তো সেটার জন্যই। আচ্ছা, চেষ্টা করে দেখি। আমি হাত থেকে ফেলে দিলাম এটার ট্রিটেন ভেবে। সত্যি সত্যি এটা অদৃশ্য হয়ে গেল সাথে সাথে। এটার নাম ভেবে হাত মুঠো করলাম, সাথে সাথে এটা আমার হাতে চলে আসলো। অনেক জাদুকরী বিষয় এটা। থাক, অবশ্য তো এটা তো রাখার জায়গা না, আমি পেয়েই গেছি। ত্রিশূলটা তো ছোট করে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, আর এটাকে পুরো অদৃশ্য করে রাখা যায়। আমি আপেল গাছের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম। ত্রিশূলটা আমার হাতে চলে আসলো। সেখান থেকে উঠে আমি হাতের তলাটাকে অদৃশ্য করে ফেললাম। এই ত্রিশূলের প্রয়োজন শুধু এখানেই, যতদিন আছি ততদিনই লাগবে এখন। তাছাড়া আমার এই ত্রিশূলের প্রয়োজন পড়বে না। ঠিক যেভাবে আমি এসব পেয়েছি, আমাকে সেভাবে আমাকে এসব রেখে যেতে হবে। আমি এখন বাইরে আসার জন্য হাঁটতে শুরু করলাম, কিন্তু হঠাৎ কারো মিষ্টি হাসির আওয়াজ পেলাম। তাকে দেখলাম দোলনা আবার দুলতে লাগলো। এবার বুঝতে পারলাম কেউ একজন এখানে আছে, কিন্তু সেটা পরি না হয়ে অন্য কিছু, যার কারণে আমি তাকে দেখতে পারতেছি না। কে এখানে? আমি জিজ্ঞাসা করলাম। কেউ কিছুই বলছে না। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই দোলনার কাছে। আবার কিছু বলতে চাইলে আমার সামনে এসে বলুন। এভাবে লুকিয়ে থেকে কি প্রমাণ করতে চান? কেন লড়াই করবেন আমার সাথেও? একটা মেয়ের কণ্ঠে বলল। আপনি কিন্তু অনেক পরিচিত। কেন অবাক হলেন মনে হয়?
আমি তাকিয়ে দেখলাম এটা তো হৃদিতা। সেই মিষ্টি হাসি দিয়ে আমার দিকে তাকালো। আমি কিছুই বুঝতে পারলাম না কি হলো। আদৌ কি আমি স্বপ্ন দেখছি নাকি, সেটা বলা কষ্ট, কিন্তু কি দেখেছি সেটা বলাও আমার পক্ষে কষ্ট। তুমি বেঁচে আছো? আমি আবেগে তুমি করে বলে ফেললাম। হঠাৎ করেই তুমি করে বলছেন যে? এমনি আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। প্রথমে আমিও বুঝতে পারিনি কিভাবে কি হলো। আমার সামনেই তো তুমি। আমি আর বলতে পারলাম না। হ্যাঁ, তাহলে কিভাবে বেঁচে গেলে? আমি তো বাঁচিনি। মজা করছো আমার সাথে? হুম, কোনো মজা করছি না। আমি হৃদিতাকে ধরতে চাইলাম, কিন্তু ভয় পেয়ে গেলাম এখন। ওর হাত ধরতে গিয়েছিলাম, কিন্তু ও পুরো ছায়ার মতো হয়ে গেছে। আমি শুধু অবাক হওয়া চেহারা নিয়ে ওর দিকে তাকালাম। পুরো অবাক হয়ে গেলাম। আগে কখনো ভূতে বিশ্বাস হতো না, কিন্তু সামনে যা হলো এটা দেখে সেটা ভেঙে গেল। আসলেই ভূত হয় সেটা আমি হৃদিতাকে দেখে বুঝতে পারলাম। ভাবলাম হয়তো ওর জাদু হবে, কিন্তু ওকে জোরে ধরতে গিয়েও আমি পারলাম না। বুঝতে পারতেছি না কি করব। এখনো কি আমি এখান থেকে দৌড় দিব নাকি ওর সাথে কথা বলবো? দৌড় দিলে দেখা গেল আমার ঘাড় মটকে দিল আমার ভূত হওয়া বউ। আচ্ছা দেখি, কথা বললে দেখি। অবাক হলেন তাই না? কি হয়েছে তোমার সাথে? কিছুই হয়নি। হৃদিতা হেসে বলল, মজা নিচ্ছ আমার সাথে? হৃদিতা মনটা খারাপ করে বসে পড়লো দোলনাতে। আমি ওর দিকে তাকালাম, চোখ দিয়ে পানি পড়ছে ওর। চাইলাম ওর চোখের পানি মুছে দিতে, কিন্তু পারলাম না। ভূত হয়ে গেছে তো কি, আমি সবসময় তোমার সাথে আছি। ভূত হলেও হয়তো ভালো ছিল, কিন্তু আমি যে ভূত হতে পারলাম না পুরোপুরি। তাহলে? আমি এখন একজন অশরীরী আত্মা। এবার কিছুটা ভয় পেলাম আমি। অবশ্য এটা আমার অনেক আগেকার ভয়। আমি আত্মার কথা শুনে ছোটবেলা থেকে ভয় পেতাম, কিন্তু এই ভয়টা তার চেয়েও বেশি ছিল। আমাকে আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না, আমাকে আপনি ছাড়া আর কেউ শুনতেও পারবে না। কিন্তু কতদিন এভাবে? যতদিন না আপনার মৃত্যু হবে। তাহলে কি তুমি আমার মৃত্যু কামনা করতেছো? সেটা কখনোই না। আমি আপনার জন্য আমার এই পুরো অশরীরী জীবন অপেক্ষা করতে পারবো। তাহলে কষ্ট পাচ্ছ কেন? এটা তো একটা অভিশাপ। এর থেকে সোজা মৃত্যুও ভালো ছিল। এখন যে আপনাকে আমি স্পর্শও করতে পারবো না, আপনিও পারবেন না। এমন নতুন জীবনের থেকে তো না পাওয়ার ভালো ছিল। কোনো চিন্তা করো না, আমাদের এমন সম্পর্ক আরো মধুর হবে। তবে জানেন, আমার একটা কথা ভাবলে সবচেয়ে কষ্ট লাগে। কি? আপনি তো কিছুদিন পরই এখান থেকে চলে যাবেন আপনার সময়, মানে আরও 2000 বছর পরে আপনি চলে যাবেন। আমি কিভাবে সেই 2000 বছর একা আপনাকে না দেখে থাকবো সেটাই বুঝতে পারছি না। সময়গুলো এমনিতে কেটে যাবে। আশা করি কেটে যাবে সময়গুলো। আমি চাইলাম হৃদিতাকে একটু জড়িয়ে ধরতে, কিন্তু পারলাম না। কিন্তু কালকে রাতে তো হৃদিতাই তাহলে আমার কাছে এসেছিল। আমি আমার মাথায় কারো হাতের ছোঁয়া পেয়েছিলাম রাতে। অনেক রাতে হবে সেটা। এখানে কিছু একটা তো রহস্য আছেই। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন কোথায় যাবেন? আকাশপুরী। আমিও সেখানে যাব। সেখানে অনেক ভয়াবহতা হবে এখন, তোমার যাওয়া দরকার নাই। ভুলে গেলেন আমি এখন একজন অশরীরী। তোমাকে দেখলে মনেই থাকবে না কখনো। এই দিনও আমাকে দেখতে হবে, সেটা কে ভেবে রেখেছে? আমার বউটা অশরীরী হয়ে আমার কাছে আসবে আর বলবে তোমার মৃত্যু পর্যন্ত আমি এভাবেই থাকবো। বিষয়টা কতটা বেদনাদায়ক হতে পারে সেটা কি কেউ কখনো ভাবছেন? ওকে এখনই মুক্ত করে দিতে হলে আমাকে মরতে হবে, এমন কোনো কথা আছে? ভালোবাসি ওকে ঠিক আছে, কিন্তু আমাকে তো প্রথমে আমার রাজ্যের সুরক্ষা করতে হবে। আমাকে পৃথিবীতে আবার আগের মতো শত্রুমুক্ত করতে হবে। যখন সব ঝামেলা মুক্ত হয়ে যাবে পৃথিবী, সেদিন আমি আমার নিঃশ্বাস ত্যাগ করব। কারণ যত পৃথিবীতে থাকবো ততই আমার জীবিকা আরও কঠিন হবে। আমাকে এসব থেকে মুক্ত হতে হলে হৃদিতাকে নিয়ে ওপারে পাড়ি দিতে হবে। দেখা যাক কি হয়। আমি আর আমার অশরীরী বউ দুজনে বের হয়ে আসলাম পাতালপুরি থেকে। অনেক সুন্দর একটা জায়গা দুজনের প্রেম করার জন্য। তাই শুনেছিলাম প্রায় সময় হারকিউ মাছ এখানে থাকতো।
মানে আমি এখানেই থাকবো। দুজনেই পানি থেকে বের হলাম। আমাকে তো আর কারো সাহায্য এখন উঠতে হয় না, আমি নিজে এখন উঠতে পারি। কিছুক্ষণ দুজনে বরফ পানি খেললাম। এটা অনেক পুরনো খেলা, মানে আমাদের সময়ের পুরনো খেলা, কিন্তু হৃদিতাদের এখানে আমি জন্ম দিয়েছি, এটার জনক হয়ে গেলাম। তারপর দুজনে আকাশপুরীর দিকে রওনা দিলাম। আর হ্যাঁ গাইস, আপনারা কে কে বরফ পানি খেলাটা খেলেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখি আমার দর্শকেরা কত পুরনো। তো যাই হোক, অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর গল্পটা কেমন লাগতেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন আবার গল্পে ফিরে যাই। মোহনার সাথে কয়েকবার এসেছি আমি আকাশপুরীতে, একটা মেঘের উপরে বিশাল রাজ্য। আমরা সেটার দিকে যাচ্ছিলাম, দুজনে আকাশে উঠতেছিলাম মনের মধ্যে। যাক, একটা ক্ষমতায় আমি অনেক সন্তুষ্ট হলাম। এভাবে যদি আগে থেকে উঠতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমি আর হৃদিতা উঠতে উঠতে আকাশপুরীর কাছে চলে আসলাম। ত্রিশূলটা কোমরে ছিল ছোট হয়ে, আর তলোয়ারটা তো অদৃশ্য করে রেখেছি। এবার খেলা হবে। আমাদের উপরে আক্রমণ করেছিল, তোদের সাহস কত বড় সেটা আমি দেখব। আমরা মেঘের রাজ্যে পা রাখলাম। অনেক বিশাল রাজ্য, ঠিক যেমন আমি বর্তমান সময়ে দেখেছিলাম। আমাকে একা দূর থেকে উড়ে আসতে দেখে আকাশপুরীর সেনারা সতর্ক হয়ে গেল। তারা যুদ্ধের প্রস্তুতি করতে লাগলো। হয়তো তারা দেখেছে তাদের সেনাদের কি করেছিলাম, তাই তো তারা এখন লাইন দিয়ে দাঁড়ালো। সব দাঁড়ালো বললে ভুল হবে, সবাই ডানা বের করে উঠতে লাগলো। আমি উড়ে এসে দাঁড়ালাম মেঘের ওপরে। আমার পাশে হৃদিতাও দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে হালকা হাসি দিল। কি করতে পারেন এখন দেখব। আমি তো কিছুই করতে যাচ্ছিলাম না। কি ক্ষমতা আছে আপনার সেটাই দেখতে পারলাম না আমি। আচ্ছা দেখি, দেখানো যায় কি না। দেখলাম তারা আমার উপরে হামলা করছে না, মানে তারা আমার সাথে মনে হয় যুদ্ধ করতে চান না। তাই আমিও কিছুক্ষণ অপেক্ষা করলাম। তখনই তাদের রাজা মনে হয় ডানা মিলে উড়ে আসলো আমার কাছে। আমি দাঁড়ালাম ঠিক মতো, তার সাথে আরও 10 জন সেনা রয়েছে। দেখুন, আমি চাই না আপনার সাথে যুদ্ধ করতে। আমার ছেলে বিবাহ হবে আজকে, তাই এ সময় আমি কোনো রক্তারক্তি চাই না। ও, আমি একটু ভয় পাওয়ার ভাব নিয়ে বললাম। আপনি ফিরে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। আদেশ দিচ্ছেন আমাকে? হ্যাঁ, সেটাই ভাবতে পারেন, না হলে আমার পুরো সেনার কবলে পড়বেন আপনি। রাজা আমার কাঁধে একটা হাত দিয়ে বললেন। আমাকে আদেশ দিলেন মানলাম, আমার গায়ে আমার অনুমতি ছাড়া হাত দিলেন এটা মানলাম না। আমি রাজার হাতটা ধরলাম, তারপর দিলাম একটা জোরে মোচড়। সাথে সাথে রাজার হাত ভেঙে গেল। আমি বুঝতে পারলাম আমার কাছে আগের তুলনায় অনেক শক্তি চলে আসছে। সাথে সাথে রাজা চিল্লিয়ে উঠলো। রাজার সাথে আসা 10 জন সেনা তাদের তলোয়ার বের করলো আমার উপরে হামলা করার জন্য। আমি রাজার পায়ের একটা লাথি দিলাম, সাথে সাথে রাজার পা থেকে কর্মর করে একটা আওয়াজ দিল। বুঝতে পারলাম সেটাও ভেঙে গেছে। অবশ্য অনেকটা জোরে মেরেছিলাম। রাজা মেঘের মাটির উপরে পড়ে গেল। সব কিছু না জেনে আগ বাড়িয়ে কিছু করা ঠিক নয়। যে ভুলটা আমি করেছিলাম আপনিও সেটাই করেছেন। তবে আমি একটা সুযোগ পেয়েছি, তবে আপনি সেই সুযোগ পাবেন না। ছেড়ে দিন মহারাজকে, না হলে আপনার গর্দান যাবে। 10 জনের মধ্যে একজন উঠতে উঠতে বলল, গর্দান দিবেন? আগে নিজের রাজাকে তো বাঁচান। আমি রাজার গলায় একটা পাড়া দিলাম, অবশ্য কিছুই করলাম না। মহারাজকে ছেড়ে দিন। এখানে এসেছিলাম শুধু জলপুরীর প্রাক্তন রাজা হ্যারিকাসের কন্যাকে নিয়ে আসার জন্য। ভেবেছিলাম আকাশপুরীর কিছুই করব না, যদি ভালোই ভালো তারা জলপুরীটাকে আমার কাছে তুলে না দেয় তাহলে। কিন্তু এখন তো দেখছি রাজা নিজেই আমার পায়ের নিচে চলে আসলো। দেখুন, আমরা 3 পর্যন্ত গুনবো, তার মধ্যে যদি আপনি মহারাজকে না ছাড়েন তাহলে। ওর বাকিটুকু বলার আগে আমি কোমর থেকে ত্রিশূলটা বের করে সেটা ঢুকিয়ে দিলাম ওর মধ্যে। অবশ্য রাজার প্রতি আমার দয়া হয়েছে, তাই তাকে মারলাম না। ওইটাকে মারার পর আমি বাকি 10 জনের উদ্দেশ্যে বললাম, আর কেউ কিছু বলবে? না না না। সবাই একসাথে ফেলে দিল হাতের অস্ত্র এবং হাঁটু গেড়ে বসে আমাকে কুর্নিশ করলো। কি হলো? মহারাজ যাকে মাত্র মারলেন তিনি আমাদের সেনাপতি ছিলেন, এখন সে মারা গেছে। তাহলে সেনাকে দেখবে, আর আমরা আপনার শক্তি নিজের সামনে থেকে দেখেছি। তাই আপনার সাথে লড়া মানে নিজের না, পুরো আকাশপুরী ধ্বংস করা হয়ে যাবে। 9 জনের একজন বলল, তাহলে আমাকে মহারাজ মেনেই নিয়েছেন? নাম কি আপনার? আমার নাম নিগল। এখানের সেনাপতি তো মারা গেল, এখন থেকে গিলোল আপনি আমার সেনাপতি। আপনার কথাটা আমার ভালো লেগেছে। গিলোল আর কিছু বলল না, সে আমার সামনে আবার কুর্নিশ করলো।
বাকি যত সেনা ছিল সব আমার সামনে কুর্নিশ করলো। তারা কেউ হয়তো আমার সাথে যুদ্ধ করতে চায় না, এমনিতেও করবে কেন? তারা দেখেছে জলপরীতে আমি কি করেছিলাম, শুধু শুধু আমাকে রাগানোর মানে সবার ধ্বংস করা। আমি রাজাটাকে ছেড়ে দিলাম। কি করতে পারি আমি সেটা না হয় দেখলাম না, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝে গেছেন কি করতে পারি আমি। জি মহারাজ। রাজা আমার সামনে কুর্নিশ করে, আর হ্যাঁ, জলপুরীর রাজকন্যাকে সুসম্মানে তার বাবার কাছে দিয়ে আসার ব্যবস্থা করুন। জি মহারাজ। সাধারণ সেনা যদি কারো সুপারিশে সেনাপতি হয়ে যায়, তাহলে সে অক্ষরে অক্ষরে তাকে যে সুপারিশ করেছে তার কথা পালন করবে। গিললও তাই করছে। আমার এসব জিনদের প্রতি বেশি বিশ্বাস হয় না এখন। এখানে আমি থাকতে চাই না বেশিক্ষণ, কারণ আমার কেমন যেন লাগে এত উপরে থাকতে। আগে থেকে আমি আকাশপুরীতে সময় অনেক কম দিয়েছি। আমার সব সময় ভালো লাগে জলের মধ্যে। নিজের অস্তিত্বটা বোধ করতাম আমি পানির মধ্যে থাকলে। আমি এটা বলতে পারি যে কেউ যদি পানির নিচে দম নিতে পারতো তাহলে সবসময় পানির নিচেই থাকতো, আর আমি তো পানির নিচে দম নিতে পারি, সেই সাথে কথাও বলতে পারি। এসব যদি কেউ পারতো তাহলে হয়তো সে পানি থেকে উঠতেই চাইতো না। যাক, সে কথা বাদ দেই। অনেকদিন হয়ে যায় আমার এই রাজ্যে ঘুরে দেখা হয়নি। ভাবলাম আজকে একটু ঘুরে তারপর ফিরবো। আমি রাজাটাকে বললাম, এখানে রাজা হতে আমি আসিনি, শুধু এসেছিলাম রাজকন্যাটাকে ফিরে নিয়ে আসতে। আপনার জন্য আপনি পরিচালনা করবেন, শুধু খেয়াল রাখবেন কখনো যদি কোনো অন্যায় করেন আপনি, তাহলে সেটার জন্য কিন্তু শাস্তি আমি দিব। ধন্যবাদ মহারাজ আপনাকে। পুরো সেনা আমার সাথে কুর্নিশ করলো। চাইলেই এখানে রাজা হয়ে যেতে পারতাম, শুধু এখানে না, আমি তো পুরো পৃথিবীর রাজা হতে পারতাম, কিন্তু না, এটা একদম আমার আর ভালো লাগছে না। আমার কেন জানি এসব থেকে মুক্ত হতে মন চাচ্ছে, খালি আকাশে কারো হাত ধরে উড়তে মন চাচ্ছে আমার। এই রাজ্য, রানী আর প্রজাদের থেকে আমি বিরক্ত হয়ে গেছি। আমার জীবন পুরো বিষাদময় হয়ে গেছে। আমি আর এসব চাচ্ছি না এখন। এখন কেন আমার আর দরকারই নাই এসবের। রীতিটা আমার পাশে ছিল, এতক্ষণ আমার কার্যকলাপ দেখতেছিল সে, আমাকে কিছুই বলেনি সে এতক্ষণ। আমি বুঝতে পারলাম আমি ছাড়া কেউ ওকে দেখতে পাইনি। নিজের পাশে একজন অশরীরী আছে এটা ভাবতেই শরীর কেমন দমকে দাঁড়ায়, কিন্তু কে আছে সেটা দেখার পর মনটা নরম হয়ে যায়। হৃদিতাকে এখন দেখতে মন চায়, আমি ওর সাথে অশরীরী হয়ে যাই, তারপর সারা জীবন ওর সাথে আমি আকাশ দিয়ে উড়ে বেড়াবো। কিন্তু তেমন হওয়ার সম্ভাবনা শূন্য। আমি মারা গেলে দুজনেই হয়তো ওপারে চলে যাব। কে কোথায় যাব তার কোনো ঠিক নাই। বয়সের একটা দেয়াল আমাদের মাঝে এসে দাঁড়াবে, কারণ সে আমার 2000 বছরে বড়। আমার সময়ে যদি আমি কাউকে বলি আমি আমার থেকে 2000 বছরে বড় কাউকে বিয়ে করেছি, তাহলে লোকটা নিশ্চয়ই আমাকে পাগল বলবে। আর টাইম মেশিনের কথা তুললে তো বলবে নিশ্চয়ই আমি নেশা করেছি। তো গাইস, এটা কিন্তু আমাদের দ্বিতীয় সিজনের ইঙ্গিত দিতেছে। আমরা যে দ্বিতীয় সিজনে এত কষ্ট করে সেই 2000 বছর আগে চলে গিয়েছিলাম হৃদিতার কাছে, ওই কথাটাই বলতেছি। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, বাট ওই ঘটনাটাই বলতেছি এখান থেকে। তো যেহেতু 2000 বছর আগে হৃদিতার জন্ম, তাই সে অবশ্যই আমি মারা যাওয়ার পরও অনেক আমার থেকে বয়সে বড় হবে, সেটার কথাই বললাম আমি। যাই হোক, গল্পে ফিরে আসি। এমনি হয়, নিজের কাছে অনেকটা জিনিস বিশ্বাসের মতো না, তাহলে তারা কিভাবে করবে? আমি আর হৃদিতা পুরো আকাশপুরীটা উড়তে উড়তে দেখতে লাগলাম। অনেক হয়েছে, ভাবলাম এবার একটু শ্বশুরের কাছে ফেরা যাক। সেখানেও কিছু কাজ করতে হবে আমার, না করলে তো কিছুতেই শান্তি পাচ্ছি না। আমি আর হৃদিতা উড়াল দিয়ে চলে আসলাম হিরোনাসের রাজ্যে। এখানের গিলোল মনে হয় হ্যারির কন্যাকে পৌঁছে দিয়েছে। আমি রাজপ্রাসাদের সামনে উড়ে এসে নামলাম। হঠাৎই কিছু সেনা আমাকে আক্রমণ করতে আসলো। প্রথমে ভাবলাম কিছু করব, কিন্তু না, আমাকে চিনতে না পেরে তারা সেভাবে এসেছিল। ভেবেছিল হয়তো আমি আরেক জাদুকর। আমি ভিতরে ঢুকলাম, আমার সাথে হৃদিতাও আসলো। আমি রাজার সামনে এসে দাঁড়ালাম। হৃদিতা ওর বাবাকে দেখে কেঁদে দিল, থাকতে না পেরেও চলে গেল। হয়তো ওর বোনকে দেখতে গিয়েছে। আমার কিছু কথা ছিল রাজার সাথে। তোমার অপেক্ষায় ছিলাম হারকিউমাস। মহারাজ বলুন। দেখো, আগেও বলেছি, আরও একবার বলছি, আমার বয়স হয়ে গেছে। আমার দ্বারা এই রাজ্য আর চালানো সম্ভব নয়। আমি এটাকে একজন শক্তিশালী রাজার হাতেই তুলে দিতে চাই। আর তুমি আমার জামাতা, তোমার হাতে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। আমি আপনার জামাতা ছিলাম, এখন নেই। সেই জন্যই তো ছোট রাজকন্যার বিবাহ তোমার সাথে দিতে চাই। দেখুন মহারাজ, আমি এত বিবাহতে আগ্রহী নই।
আর আমি আপনার কাছ থেকে এখানে রাজ্য দান পেতে আসিনি। তাহলে আমি কোনো কিছু দান নেওয়ার মতো ছেলে না। যেটা আমার দরকার সেটা আমি আদায় করে নিই। এসবই তো তোমার হবেই। আমার এসব কিছুই লাগবে না। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না হারকিউমাস। আচ্ছা, পেছানো বাদ দিতেছি। আপনি এখনই আমাকে আপনার রাজ্য দিয়ে দিন। আগে আমার মেয়েকে বিবাহ করো। সেটা না হয় পরে করলাম, আগে রাজ্য দিয়ে দিন। অনেক বদলে গিয়েছো তুমি। হ্যাঁ, রাজা হয়তো ভাবলো আমি তার মেয়ের মারা যাওয়ার শোকে বদলে গিয়েছি, কিন্তু না, আমি যে প্রস্তাব রাখতে চেয়েছিলাম রাজা তাতে কখনো রাজি হতো না। উল্টো পরে আমাকে আমার জোর খাটাতে হতো। আমি এটা চাচ্ছিলাম না, এতে হৃদিতা কষ্ট পেত। আমি সবারই সুখ চাচ্ছিলাম। অনেক কষ্ট আমি দিয়েছি সবাইকে। হয়তো আমার এখানে আসাতে একটা বালা দূর হয়েছে, কিন্তু অনেকগুলো আমি নিজে এনেছি। রাজা সিংহাসন থেকে নেমে তার মুকুট আমাকে পরিয়ে দিলেন এবং আমাকে তার আসনে বসালেন এবং সবাইকে ঘোষণা দিলেন যে আমি এখন এখানে রাজা। লিখিত কিছু দিলেন না, কারণ এখনো লেখার কিছুই আবিষ্কার হয়নি যেটা সংরক্ষণ করা যাবে। আমি এতেই খুশি। মহারাজ, আমি আমার রাজ্যে আমার বিশ্বাসীদের পদ দিতে চাই। এখন তুমি এই রাজ্যের মালিক হারকিউমাস। তুমি যা চাও তাই হবে। ঠিক আছে, আমি আমার মন্ত্রী হিসাবে আমার মন্ত্রীকে নিয়ে করলাম, আর আমার সেনাপতি হবেন আমার মিত্র সিগমা, এবং আমার অবর্তমানে এই রাজ্য চালনা করবে সিগমা। কিন্তু আমি এখন রাজা, এটাই আমার আদেশ। কিন্তু মহারাজ, আমার কাছে তো কোনো শক্তি নেই। শক্তি লাগবে না সিগমা, আপনার মনের মধ্যে যে বিশ্বাস আছে সেটার জন্য আপনি এটার যোগ্য। ঠিক আছে মহারাজ। আর রাজা হিরোনাস, আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না। আপনার বড় মেয়েকে আমি বিবাহ করতেছিলাম, এখন আর কাউকে আমি বিবাহ করতে পারবো না। তবে আমি আপনার মেয়ের বিবাহ আমার মিত্র সিগমার সাথে দিতে চাই আজই। কি, সামান্য একজন সেনাপতির সাথে আমার মেয়ের বিবাহ? আপনি কিন্তু অহংকার করছেন, আর আমি এটা চিন্তা করে বলেছি। আপনার মেয়ে আর সিগমা দুজনে একে অপরকে পছন্দ করে। তাদের বিবাহ হলে তারা সুখে থাকবে, আর এই রাজ্য তাদের অধীনেই থাকবে। কিন্তু আমি রানীর শাসন চালু করে যাব। কেউ এই নিয়ম ভাঙতে পারবে না। ভাঙলে তার শাস্তি হবে, হোক সে রাজা বা রানী। এতে করে আপনার মেয়েই থাকবে পুরো রাজ্যের অধিকারিণী। রাজা কি ভেবে যেন রাজি হয়ে গেলেন। সিগমা হয়তো এটা চিন্তাও করেনি। আমি তো এটার জন্য এখানে এসেছিলাম, কারণ আর হয়তো এদের কারোর সাথে আমার দেখা হবে না। আমি কারোর সাথে দেখা করতেও চাই না। শুধু আমি এই এলিয়েনদের অপেক্ষায়, কবে তারা আসবে আর আমি বর্তমানে যেতে পারবো। সিগমাকে আমি পাশে সরিয়ে নিয়ে আসলাম। মহারাজ, এটা আপনি কেন করছেন? আপনার অধিকার আছে সিগমা এতে। কিন্তু কোনো কিন্তু না সিগমা, আমাদের আর দেখা হবে না হয়তো, তাই যা ব্যবস্থা নেওয়ার আমাকেই আজকে নিতে হবে। আর দেখা হবে না মানে কোথায় যাচ্ছেন? এত শক্তি নিয়ে তো আর আমি এভাবে ঘুরতে পারি না। আমাকে নিজেকে একটা গোপনীয় জায়গায় আটকে রাখতে হবে, যেখানে কেউ কোনো দিন আমার হদিশ পাবে না। কিন্তু আপনার রাজ্য? আমার রাজ্য কি শুধু এটা? কয়টা রাজ্য আমি দেখাবো বলেন? আমি আমার এই রাজ্য দেখার দায়িত্ব আপনাকে দিলাম, জানি ভালোভাবে দেখতে পারবেন। আপনার এই ঋণ যে আমি কিভাবে শোধ করব? একটা কাজ করবেন, তাতেই হবে। বলেন মহারাজ। পুরো দুনিয়ার মানুষের মুখ থেকে আমার কথা এবং এই সব জাদুর কথা ভুলে দেওয়ার চেষ্টা করবেন। জি মহারাজ, চেষ্টা করব। আর একটা কাজ করতে হবে আপনাকে। জি মহারাজ। 2000 বছর পরে এই পৃথিবীতে অনেক বড় একটা বিপদ আসবে। সেটার জন্য একটা গোপন হারকিউমাস আর্মি প্রস্তুত করবেন আপনি। বিষয়টা খুবই গোপনীয়ভাবে নিয়ম করে দিবেন। জি মহারাজ। আর এই নিন আপনার বিবাহের গিফট। আমি সিগমার বুকে নিজের হাত দিয়ে চোখ বন্ধ করলাম। সামান্য কিছুটা ক্ষমতা আমি ওকে দিয়ে দিলাম, ওর ক্ষমতারই কিছুটা আমি ওকে দিয়ে দিলাম। মহারাজ, আমার শক্তি? হ্যাঁ, আপনার জিনিস আপনাকে দিলাম। আর হ্যাঁ, আমার হারকিউমাস আর্মিটা কিন্তু এই জাদুর ক্ষমতাশালী হতে হবে, যার জন্য আপনার বংশের মধ্যে দুটো সন্তান হলে যার মধ্যে এই ক্ষমতা আপনি দিতে চাইবেন তাকে সবার আড়াল করে রাখবেন। জি মহারাজ, বাকিটুকু আমি বুঝে গেছি। সিগমা আমাকে অনেক বিশ্বাস করে। আর কেউ হলে হয়তো জিজ্ঞাসা করতো কি বিপদ আসবে মহারাজ, আর কত প্রশ্ন করতো, কিন্তু সিগমাকে যখন আমি বলেছি ভালোই বড় বিপদ আসবে, তখন সে একবারই মেনে নিয়েছে।
সিগমার বিবাহটা আমি দিয়ে দিলাম। একদিনের মধ্যে বিবাহ করাটা যে কেমন লাগে সেটা যার হয় সেই বুঝে শুধু। আমি জানি না সিগমা কেমন ফিল করতেছে। আমার তো অভিজ্ঞতা ছিল, তাই হৃদিতার সাথে মানিয়ে নিতে পেরেছি, কিন্তু বেচারা তো প্রথমবার। আচ্ছা, অন্য করে সংসার নিয়ে এখন কথা বলা ভালো হবে না। হৃদিতা ওর ছোট বোনটাকে প্রাণ ভরে দেখে নিল। এতক্ষণে রাজা হ্যারিকাসের সাথে আমার কথা হয়ে গেছে। তিনি অনেক ধন্যবাদ দিয়েছেন আমাকে তার রাজকন্যাকে বাঁচানোর জন্য। হ্যারিকাসের সাথে আমার কিছু কথা ছিল, তাই তাকে আমি সবার আড়াল করলাম। জি মহারাজ, কিছু বলবেন? হ্যাঁ রাজা হ্যারিকাস। আমার নামটাই বলুন, এখন তো আপনিই আমাদের রাজা। আচ্ছা ঠিক আছে হ্যারিকাস, জলপুরি ধ্বংস করেছি আমি, তাই আমি চাচ্ছি জলপুরি আবার নতুন করে সাজিয়ে দিব আমি। তাহলে তো ভালোই, আমরা জলেই যেতে পারবো। হ্যাঁ, আর চাচ্ছিলাম সেখানে আমি রাজ্য পরিচালনা করব। মহারাজ, আপনার এত বড় রাজ্য রেখে তারপর শুনলাম আকাশপুরীর রাজ্যও নাকি আপনি হয়ে গেছেন, সেগুলো রেখে জলপুরীতে আমাদের সামান্য কিছু জলমানব আর জলপরীর রাজ্যে আপনি রাজত্ব করবেন। কিছু বিষয় আপনি ভালো করে জানেন না, সেগুলো না জানতে চেয়ে আমার আদেশ পালন করুন। খুব শীঘ্রই আপনারা শান্তির জীবন পাবেন একটা। জি মহারাজ। যা কিছু দরকার পড়বে এই রাজ্য থেকে নেওয়ার ব্যবস্থা করুন। আমরা কালকে রওনা দিচ্ছি জলপুরীতে। জি মহারাজ। আমি আমার শয়নকক্ষে এসে শুয়ে পড়লাম। রাত হয়ে গেছে। এতক্ষণ রিনিতা হয়তো ওর বোনের পাশে বসেছিল, এখন আসলো আমার কাছে। এসে বিছানার এক পাশে সেও শুয়ে পড়লো। কি নিয়তি, নিজের বউটাকে দেখতে পারতেছি কিন্তু ধরতে পারতেছি না। আমি রিদিতাকে বললাম, কোথায় ছিলে এতক্ষণ? রিনিতা একা একা বসে ভয় পাচ্ছিল। ভাবলাম ওর পাশে থাকলে হয়তো একটু ভয় কমে যাবে। আমাকে দেখতে পাচ্ছিল না, তাও হয়তো বুঝতে পেরেছিল আমার অস্তিত্ব। আপু আপু করে উঠেছিল কয়েকবার। ও, তাহলে ওর কাছ থেকে চলে আসলে যে? কি যে বলেন, আজকে ওদের বিয়ের রাত, একটু পর ওর স্বামী ওর ঘরে ঢুকবে। আমি ওইখানে কি করব? লজ্জায় লাল হয়ে বলল রিদিতা। ও শরীরীরাও কি এভাবে লজ্জা পায়? জানি না। আচ্ছা, লজ্জা পেতে হবে না। আপনার কিছুই তো আমি বুঝতে পারছি না। কি বুঝতে পারতেছো না? কিছুই বুঝতে পারছি না। আপনি এসব রাজ্য ছেড়ে কি এমনি চলে যাওয়ার চিন্তা করছেন? না, এখন যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কি করবেন? আমি রিদিতাকে সব খুলে বললাম। কি হবে আর আমি কি করব সব খুলে বললাম ওকে। আপনি যেটা ভালো বোঝেন সেটাই করেন। আমি শুয়ে পড়লাম। দিনটা ভালোই ক্লান্তিকর ছিল, এখন একটু রেস্ট নিতে হবে। ভাবলাম ঘুম দেওয়া যাক, কিন্তু আমার দিকে যেভাবে তাকিয়েছিল হা করে রিদিতা, তাতে আমার ঘুমের কোনো উপায় ছিল না। এভাবে তাকিয়ে আছো কেন? এমনি। এমনি মানে? আমি ঘুমাবো, ওইভাবে তাকালে কি আমি ঘুমাতে পারবো? আপনাকে ঘুমোতে মানা করেছে কে? ঘুমোন আপনি। তুমি এভাবে তাকালে আমি ঘুমাবো কিভাবে? তার চেয়ে তুমিও ঘুমাও। আমি এখন অশরীরী, আমাদের ঘুম আসে না। আচ্ছা যাও, ঘুমাতে হবে না। আগে একটা কথা বলো তো, হুম তুমি তখন জলপুরি হলে কিভাবে, আর আমি যেখানে ছিলাম তুমি কিভাবে আসলে সেখানে? জলপরি হলাম কিভাবে সেটা তো আমি বলতে পারবো না, তবে আপনি যেখানে ছিলেন সেই জায়গাটা আমার কাছে কেন জানি অনেক পরিচিত মনে হচ্ছিল। পানিতে নামার পর আমি অনুভব করতে পারছিলাম সব। মানে তুমি সব অনুভব করতে পারো? এর আগে তেমন হয়নি, কারণ পানিতে আপনার সাথে একবার নেমে এমন অনুভব করিনি, কিন্তু পরের বার কি যেন হয়ে গেল। কিছু কি খেয়েছিলে তার আগে? অনেক কিছুই তো খেয়েছিলাম, সঠিক মনে পড়ছে না। মনে করে দেখো। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি সাদা রঙের একটা আপেল পেয়েছিলাম সেদিন সকালে। সেটা খাওয়ার পরেই নতুন কেমন জানি অনুভব করতেছিলাম। তোমার আম্মা কোথায়? তিনি আমাদের জন্ম দেওয়ার পরেই হারিয়ে গেছেন কোথাও। তার সম্পর্কে কি তোমার বাবা কিছু বলেনি? না, আমার বাবার কিছুই মনে নেই তার কথা। এমন মনে হয় কেউ জাদু দিয়ে তার আগের স্মৃতিগুলো সব মুছে দিয়েছে। তাকে যতবারই জিজ্ঞেস করেছি তার কথা, সে শুধু আনমনে চিন্তা করে। আমি আমার জাদু দিয়েও অনেকবার তার মনের কথা শুনতে চেষ্টা করেছি, কিন্তু তাতেও লাভ হয়নি। আমার মনে হয় তোমার আম্মা হয়তো জলপরি ছিলেন,
তাই তো তুমি জলপরি হয়েছো, আর তোমার বোনও হয়তো জলপরি, কিন্তু সে সেটা জানে না। কিন্তু আমরা আগে থেকেই জলপরি হলে তো জানতে পারতাম, কোনো না কোনো উদাহরণ তো পেতামই আমরা। জানি না, হয়তো কোনো স্পেশাল জলপরি ছিল তোমার আম্মা, তাই তো। আর সব জলপরিদের থেকে আলাদা একদম তোমাদের শক্তি। কথাটা বলতে গিয়ে আমি নিজের চিন্তায় চলে আসলাম। আসলে তো একদম আলাদা। আমার মাঝে এসব শক্তি প্রথমেই কিভাবে আসলো? আমার জলপরিতে গিয়ে সেই ঔষধ খেয়ে এসব কিছু পাওয়ার হয়নি, কারণ আগে আমি পানিতে দম নিতে পারতাম। যেখানে যারা প্রথম আমাকে চুমু দিয়েছিল, আমি তো ভেবেছিলাম হয়তো ওর চুমুতে আমি দম নিতে শুরু করেছিলাম পানিতে। কিন্তু না, আমার মাঝে এই শক্তি আগে অনেক 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 আগে থেকে ছিল। আর হৃদিতা যে ফলটা খেয়েছিল, হয়তো সেটাই জলপরিতে যাওয়ার পর আমাকে খাওয়ানো হয়, কিন্তু এটা বুঝতে পারতেছিলাম না। ওদের মতো তো আমার লেজ হওয়ার কথা ছিল, সেটা হলো না কেন? আরেকটা জিনিস আমি ক্লিয়ার হলাম যে হৃদিতার আমার বংশেরই কেউ একজন আমি, তাই তো আমার মাঝে এই ক্ষমতা এসেছে। জিনিসটা আমাকে জানতে হবে। হৃদিতা, বলুন। আমি চলে যাওয়ার সময় তো তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমাকে তো এখানেই থাকতে হবে। হুম তো তখন তুমি একটা কাজ করবা। একটা কেন, আমি হাজারটা করতে পারবো। অনেক রহস্য আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে, সেগুলো তোমাকে খোলাসা করতে হবে। কি রহস্য? এই যে তুমি বললা তুমিও আমার মতো অনুভব করেছিলে পানিকে, পানির মধ্যে তুমি এসব অনুভব করলে ঠিক আমার মতো। এই শক্তি তো আমার থেকেও পাওনি তুমি, বরং এসব তোমাদের মধ্যে থেকেই আমি পেয়েছি। তুমি কি একটু আস্তে আস্তে দেখতে পারবে আমি কার বংশের? সেটা কিভাবে দেখবো? হৃদিতা হঠাৎ হাতে আমার হাত রাখলো। সাথে সাথেই চমকে উঠলাম আমি, কারণ সে এতক্ষণ অশৈলী ছিল, ওকে স্পর্শ করা যেত না, কিন্তু আমি ওর হাত স্পর্শ করতে পারলাম, আমি ধরতে পারলাম ওকে। আমার সাথে ওরও অবাক হওয়ার কথা ছিল। কি হলো, অবাক হয়ে গেলেন? বুঝতে পারতেছি না। এখন সবাই আমাকে দেখতে পারবে। তুমি তো বলেছিলে তোমাকে আর আমি স্পর্শ করতে পারবো না, আর আমি ছাড়া কেউ তোমাকে দেখতেও পারবে না। আমি আপনাকে একটু অবাক করতে চেয়েছিলাম। অশরীরীদের ব্যাপারে তো বেশি কিছু জানেনই না আপনি। আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। হ্যাঁ, কেউ আমাদের দেখতে পারবে না, শুধু কিছু মানুষ ছাড়া, যাদের মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা মুক্ত হব না। তবে রাত অর্ধেকের পর থেকে সবাই আমাদের দেখতে পারবে। আমাদের ক্ষমতা অশরীরীদের মতোই থাকবে, শুধু পার্থক্য আমাদের তখন সবাই দেখবে। আমি একটু জড়িয়ে ধরবো তোমায়। আমি একটু ভয় পেয়ে বললাম কথাটা। আর কি কি করতে পারবে তুমি? আমি হৃদিতাকে জড়িয়ে ধরে বললাম। যে কারো মধ্যে ঢুকে যেতে পারবো আমি, তার শরীরকে নিজের আয়ত্তে আনতে পারবো। এটাও সম্ভব? কেন নয়, অনেক কিছুই আমাদের জন্য সম্ভব, আবার অনেক কিছুই অসম্ভব। আমি কিছুই বললাম না। ওকে ছেড়ে দিয়ে ওর হাতটা ধরে ওকে কিছু বলতে যাব, এমন সময় কিছু একটা আমি ফিল করলাম। আমি নিজেই চমকে গেলাম। আমার নিজের কাছে এমন ক্ষমতা থাকা, এটা কখনো আমি চিন্তাও করিনি। আমি চোখ দুটো বুঝলাম। হৃদিতার সাথে ঘটে যাওয়া সব কিছু আমার সামনে ভাসছে, একদম হুবহু দেখছি আমি। ও চোখ দিয়ে যা দেখেছে সব কিছু আমি দেখতে পারতেছি। অবাক করা বিষয়, আমার হাতটা যত বামে মোচড় দিচ্ছি, যত পুরনো জিনিস দেখতে পাচ্ছি। আমার দেখারও দরকার ওর আম্মুকে, তাই ভাবলাম একদম যখন ও ছোট ছিল তখনকার কিছু দৃশ্য দেখবো আমি। হৃদিতা যে বলল জাদু দিয়ে মনের কথা জানতে চাইছিল ওর বাবার, এটা কি সেটাই? আমি কি ওর মনের কথা দেখতেছি? সেটা কখনো সম্ভব নয়, কারণ আমি ওর মনের কথা দেখতেছি না। আমি সেটাই দেখতেছি যেটা ও দেখেছে। আমি একদম ওর জন্মের পরের সময়ে চলে আসলাম। স্পষ্ট দেখতে না পারলেও ওর আম্মাকে আমি দেখতে পেরেছি। এত সুন্দর একজন নারী আগে কখনো আমি দেখিনি। কি কথাও আমি শুনতে পেলাম। দেখতেছিলাম হৃদিতার বাবা আর আম্মার কথা হচ্ছিল। তাদের কথা এমন ছিল, আমি চলে যাচ্ছি ওদের রেখে। আমি চাই না আমার মাঝে যে কালো শক্তি আছে তার কিছুটাও আমার দুই সন্তানের মাঝে যাক। ওদের মন এখনো একদম পরিষ্কার, কিন্তু ওদের কাছে থাকলে আমার এই শক্তি ওদেরকেও ছেয়ে দিবে। কোথায় যাবে তুমি? যেখানে কেউ আমাকে খুঁজেই পাবে না।
দেখলাম রিদিতার আম্মা হিরোনাসকে জড়িয়ে ধরলেন এবং কিছু একটা হিরোনাসের মাথা থেকে বের করে নিলেন। এটাই মনে হয় তার মেমোরি ছিল, যেখানে রিদিতার আম্মার কথা ছিলেন। তারপর আর তাকে দেখতে পেলাম না। আমি চোখটা খুলে ফেললাম। সেই কখন থেকে আপনাকে ডাকছি, কোনো কথাই বলছেন না। কিছু একটা দেখতেছিলাম। মানে কি দেখছিলেন? নতুন ক্ষমতার ব্যবহার করা শিখলাম। দেখলাম তোমার আম্মাকে। কি কিভাবে দেখলেন? বললাম কিভাবে দেখেছি। আমি এবার অনেকটা ক্লিয়ার হলাম রিদিতা কিভাবে এসব ক্ষমতা পেল। বেশি চিন্তা করতে করতে হয়তো আমার মাথায় চলে গেছে। আমি তো হিরান আর হিরানার বংশধর, তাহলে এত কিছু আমি কেন ভাবছি? আমার বংশ নিয়ে ভাবার কোনো কারণই নেই। হয়তো কোনো না কোনোভাবে রিদিতাও সেই বংশের, তাই তো এমন ক্ষমতা ও পেয়েছি। হ্যাঁ, এটাই হবে। কিন্তু ভাববার বিষয় তো আরেকটা, সেটা হলো রিদিতার আম্মার মুখে কালো শক্তির কথা শুনলাম। রিদিতা তো বলেছিল দুইজন এই কালো শক্তির ক্ষমতা নিজের করেছিল, তাদের মধ্যে দুজনই পুরুষ ছিল। আর তারপরে হিগমা করলো, তারপর আমি করলাম। তাহলে কি পৃথিবীতে আরও কালো শক্তির ক্ষমতা আছে? থাকতেই পারে এই পুরো পৃথিবীতে। আমার হয়তো সেসব নিয়ে জ্ঞান কম। আচ্ছা, যেটা পেলাম সেটা নিয়ে এখন সময় কাটানো যাক, কারণ অর্ধরাত হয়ে গেছে আর রিদিতাকে আমি স্পর্শ করতে পারতেছি। এটা একজন স্বামীর কাছে গুপ্তধন পাওয়ার মতো। হয়তো আজকে অনেকটা রোমান্টিকতা দেখাতে হবে। দেখা যাক পরের দিন কি হয়। আমি রিদিতাকে জড়িয়ে ধরতে চাইলাম, কিন্তু ও বাধা দিল। তাই আমি ওর দিকে তাকালাম। একটা চুমু দিতে চাইছিলাম, কিন্তু না দিয়ে ওর দিকে তাকালাম আমি। আমাকে এভাবে পাবেন না আপনি। মানে? আমাকে স্পর্শ করতে পারলেও আমার শরীরের উপরে অধিকার করতে পারবেন না আপনি। তখনই পাবেন যখন আমি অন্য কারো শরীরে ঢুকে আপনার সামনে আসব। এটা কেমন কথা? তাতে তো আমি তোমার শরীর পাবো না, পাবো অন্য কারো শরীর। আচ্ছা থাক, এসব ছাড়াই বেশ আছি। অন্তত তোমার হাত ধরে তো আমি সারা রাত কাটাতে পারবো। হুম। আমি রিদিতার কোলে মাথা দিলাম। কিছু না পাওয়ার থেকে এটা অনেক পাওয়া। আমি ওর হাত ধরে ওর কোলে শুয়েছিলাম। মনটা অনেক শান্ত হয়ে গেল। মনে হচ্ছিল নিজের মায়ের কোলে শুয়ে আছি আমি। অন্তত এখানে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এমন আশা করা যায়। রিদিতা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। আসলেই ওর হাতে জাদু আছে। মাথায় হাত বুলিয়ে দেওয়ার পরপরই ঘুমিয়ে পড়লাম আমি। যাদের ঘুম হয় না তো তাদের জন্য ভালো একটা ঔষধ এটা। সব পরীদের কাছে এই ক্ষমতা থাকে। আর রিদিতা তো এখন একজন অশরীরী। ও কি কি করতে পারবে তার কোনো ঠিক আছে। তবে এখনও মনে হয় ওর পুরো শক্তিও বুঝে উঠতে পারেনি। এখনও তো 2000 বছর পরে আছে। ততদিনে ও পুরো জেনে যাবে। কিন্তু আমি নিজেই তো আমার কোনো ক্ষমতার পুরো ব্যবহার করতে পারতেছি না। আমাকে পাতালপুরীতে গিয়ে প্রশিক্ষণ করতে হবে অনেক, কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে আমি প্রশিক্ষণ করলে আমার এত ক্ষমতার সম্পর্কে কেউ জানতে পারবে না। কেরালার কথা তো আমি শুনেছিলাম, সামনে আমার উপরে আরো বড় একটা বিপদ আসবে। হয়তো সেটা খুবই ভয়ানক হবে। অনেক কিছুর বিসর্জন দিতেও হতে পারে আমাকে। তবে এখন আপাতত আমাকে আমার সব ক্ষমতাগুলোকে আমার নিজের আয়ত্তে আনতে হবে। কি কি করতে পারি সব আমাকে জানতে হবে। সবগুলো যুদ্ধের সময় ব্যবহারযোগ্য করতে হবে। এটা করার জন্য পাতালপুরী সবচেয়ে নিরাপদ জায়গা হবে, যেখানে কেউই থাকে না। এর জন্যই তো আমি সব রাজ্য ছেড়ে জলপরীতে যেতে চাচ্ছি, কারণ সেখানে থাকলে আমার পাতালপুরীতে যাতায়াতে সহজ হবে। আর সব কিছু রহস্য শুধু জলপরীর মানব আর পরিগুলো জানবে। এতে করে আমার নতুন আর্মি তৈরি করতে সহজ হবে। এখন বুঝতে পেরেছি আমার ভবিষ্যতে আমি কেন আমার জন্য এত কিছু করেছি, যাতে আমার এখানে থাকাটাও একটু সহজ হয়। এই এক জিনিসই তো বারবার ঘটবে। এটাই তো টাইম ট্রাভেল। বিষয়টা একটু পেঁচানো, তবে যারা টাইম রিলেটেড কোনো আর্টিকেল পড়েছে তাদের জন্য এটা ক্লিয়ার। আমি তো বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। তবে একটা প্যাচ আমার কাছে আছে, সেটা হলো এলিয়েনগুলোর কাছ থেকে না হয় টাইম মেশিনটা নিলাম, কিন্তু সেটা দিয়ে যদি আমি ভবিষ্যতে ফিরে যাই তাহলে আমি আমার পুরনো আমি যে আমার লেখা বই রাখা টাইম মেশিন করে আবার এই পুরনো সময় আসবে, সে তো টাইম মেশিন পাবে না। তাকে টাইম মেশিন দিতে হলে আমাকে তার সময়ে গিয়ে টাইম মেশিন রেখে আসতে হবে। সেটা করলে তো আমি তার সময়ে পুরো আটকে যাব, কারণ সে টাইম মেশিন নিয়ে এই সময়ে চলে আসলে তো আমার আর তার সময় থেকে এই টাইম মেশিন ছাড়াই ফিরে আসতে হবে না।
আমি চিরদিনের জন্য আটকে থাকবো তার সময়। হ্যাঁ, বুঝতে পেরেছি, তার সময় তো তখন সে থাকবে না, মানে আমি থাকবো না আমার সময় তখন। আর যেদিন আমি এখানে চলে আসছি আমাকে তার আগেই সেখানে যেতে হবে। জানি না এটা সম্ভব কিনা, তবে চেষ্টা করে দেখলে ক্ষতি কি, কিংবা অন্য কিছু চেষ্টা করা যায়। পরের দিন আমি সকালে উঠলাম ঘুম থেকে। হৃদিতার কোলে এখন আমার মাথা নেই, সে আবার অশৈলী হয়ে গেছে। ও সেই অবস্থাতেই বসে আছে, কিন্তু আমার মাথা পড়ে আছে বিছানার উপরে। হৃদিতা শুধু আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় সারা রাত তাকিয়েছিল। কিন্তু আমি তো ঘুমে পাগল ছিলাম, মেয়েটার সাথে একটু গল্প করতে পারলাম না। আমি যখন ওর দিকে তাকালাম একটু লজ্জা পেল, চোখে চোখ পড়তেই ওর মুখ লাল হয়ে গেল। লজ্জা পেয়েছে কারণ হাঁ করে আমার দিকে তাকিয়েছিল। আচ্ছা হৃদিতা, একটা কথা বলো তো। জিজ্ঞেস করুন। আচ্ছা, এই জাদু দিয়ে গিয়ে কি নিজের সময়ে যাত্রা করতে পারবো? আপনি যখনই বলেছিলেন আপনি এসেছেন আরও সামনের সময় থেকে, হয়তো এটা অন্য কেউ শুনলে বিশ্বাস করতো না, কিন্তু আমি প্রথম শুনেই বিশ্বাস করেছি। কারণ এমন একটা স্পেল আছে যেটা দিয়ে আপনি সময়ের যাত্রা করতে পারবেন। সত্যি? হ্যাঁ, কিন্তু এটা অনেক দামি একটা স্পেল ছিল, এবং আমি শুনেছি এটা শুধু জাদুঘর জিম্বাই করতে পারতেন। তার এই ক্ষমতা নেওয়ার জন্য কেরালা তার উপরে হামলা করেন, আর কেরালার হাত থেকে এই স্পেলটা রক্ষা করতে নিজের সাথে দাফন করে দেন জিম্বা তার ক্ষমতাকে। কোথায় দাফন করেছে সেটা জানো? আমি ছোট থেকেই এই জাদুর ইতিহাস নিয়ে পড়তে পছন্দ করতাম, কারণ হিকমার কিছু শক্তি দিয়েছিল আমাকে ব্যবহার করার জন্যই দিয়েছিল ও। আমি সব জাদুর রহস্য বের করতাম সব বই পড়ে। আমার বাবা রাজা হওয়ায় এসব বই অনেক কষ্টে জোগাড় করতে পারতেন আমার জন্য, আর আমি সেসব রহস্য বের করতাম। জানি না কিভাবে হিকমা সেগুলো জানতে পারতো, হয়তো ওরই চাল ছিল এটা। আমার থেকে সব জানার একটা ছোট উপহার হিসেবেও ও কিছুটা ক্ষমতা আমাকে দিয়ে দেয়। ও, তাহলে সময়ের যাত্রার স্পেশালটা অজানাই আছে এখনো? হ্যাঁ, অনেক চেষ্টা করেছি আমি। সব জাদুকররাই তাদের শক্তি তাদের বংশধরকে দেওয়ার জন্য একদম অন্যরকম কয়েকটা স্পেল ব্যবহার করেছে, যেগুলোকে যদি তাদের বংশধর ছাড়া অন্য কেউ সেটা ব্যবহার করে তাহলে সেই শক্তি তাদের মেরে ফেলবে। আর কোনো একটা জাদুর ক্ষমতা যদি কেউ পেয়ে যায় তাহলে সবগুলোই তার আয়ত্তে চলে যাবে। তো তুমি অনেক কিছু জানো, আগে তোমার কাছ থেকে তো এইসব শুনে নেওয়া দরকার ছিল। আপনি হতাশ হবেন না। জাদুকর জিদানের একটা ক্ষমতা ছিল, সেটাই সে সব জাদুকরদের থেকে বেশি বেঁচেছিল। জিদানটাকে? এই লাল জাদু দেখতেছেন, যেটা আমার মাঝে ছিল, হিকমার কাছে ছিল, সেই ক্ষমতাটা জিদানের। সেটা কি ক্ষমতা যেটা সাহায্যে সে বেশি বেঁচেছিল? সে একটা স্পেল খুঁজেছিল, সে সময়কে আটকে রাখতে পারত, তার ইচ্ছে মতো সময়কে সে আটকে রাখত। কি তোমার মানে টাইম ব্লক? ও মাই গড! যাক, আমি এবার মনে হয় পাগল হয়ে যাব। সময়কে আটকে রাখার ক্ষমতা আমার কাছে আছে তাহলে? আপনার মাঝে তো এখন জিয়াদের ক্ষমতা আছে, আপনি চাইলেই সেই স্পেলটা ব্যবহার করে সময় আটকে রাখতে পারবেন। হ্যাঁ, কিন্তু কিভাবে ব্যবহার করবে স্পেল তো আমি জানি না। আপনার কত ক্ষমতা আছে সেটা আপনি নিজেও জানেন না। আস্তে আস্তে আপনাকে আমার জানার সবগুলো স্পেল বলে দিব, কিন্তু এই বেশি ক্ষমতাধর স্পেলগুলো আমার অজানা, এগুলো আপনি নিজেই বের করতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনাকে সেগুলোর যোগ্য হতে হবে। আচ্ছা, সব আস্তে আস্তে হবে। এখন মনে হয় ভালোই সময় আছে আমাদের হাতে। জানি না সেই এলিয়েনগুলো কবে আসবে। এখন একটা স্পেসশিপ থাকলে নিজে ওদের ওখানে গিয়ে টাইম মেশিন নিয়ে আসতাম। স্পেসশিপ কি? এমন একটা গাড়ি যেটা দিয়ে যে চাঁদ দেখো না ওইটায় যাওয়া যায়, যেটা এখনো পৃথিবীতে তৈরি হয়নি। সেটার জন্য তোমাকে আরো 1900 বছর অপেক্ষা করতে হবে। সেটা দেখার অনেক ইচ্ছে আমার। আজকে আমাদের জলপুরিতে যেতে হবে। আমি সিগমাকে বলে দিয়েছি ওকে কিছু করতে হবে। পুরো পৃথিবীর মানুষ যেন হারকিউমাসের নাম ভুলে যায়। এখন আর রাজাদের নামেও হারকিউমাস হবে না, কারণ সেই রাজ্য এখনো পানির নিচে।
আমি সেখানের পানি এখনো সরিয়ে দিইনি। এই রাজ্যের সব মানুষকেই মেরে দিয়েছিল হিগমা আর আকাশপুরীর সেনারা, তাই এই রাজ্যকে আর চিন্তা করলাম না। জানি না সিগমা আমার সব কথা রাখতে পারবে কিনা, তবে এটা জানি সবাই হারকিউমাসকে ভুলে যাবে। সবাই ভুলে যাবে একসময় আমাদের পৃথিবীতে একজন অত্যন্ত ক্ষমতাধর লোক ছিল। সবাই ভুলে যাবে আমাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিগমাকে আমার নতুন সেনা বানিয়ে দিতে পারবে? সেটা তো আমি আমার সময় যাওয়ার পরেই দেখতে পারবো। দেখা যাক কি হয়। আমরা জলপুরিতে চলে আসলাম। জলপুরির কাউকেই হত্যা করেনি আকাশপুরীর সেনারা, তারা সবাইকে শুধু আটকে রেখেছিল। তাদের সবাইকে নিয়ে আমি জলপুরির কাছে চলে আসলাম। আসার সময় সিগমা আর রিনিতাকে কিছু উদ্দেশ্যমূলক কথা বলে এসেছিলাম। আমাদের প্রয়োজনীয় সব জিনিস আমরা সাথে করে নিয়ে এসেছিলাম। খাবারের সাথে সাথে নতুন রাজ্য তৈরি করতে যা যা দরকার পড়বে সব কিছু ঘোড়ার গাড়িতে সাগরের ধারে নামিয়ে দিল। আমি তাকে রইলাম সেগুলোর দিকে। এগুলো নিতে নিতে তো দম বেরিয়ে যাবে। মহারাজ, এগুলো আমরা কি হাতে করে বহন করব? দেখি কি করা যায়। অনেক জিনিস হাতে করে নিলেও 50 দিনের মতো সময় লাগবে, তাও শেষ হবে না, কারণ সেখানে কাঠ আছে অনেক। এই কাঠগুলো পানির মধ্যে নষ্ট হয় না। খাবারের প্রয়োজন ছিল না, কারণ অনেক মাছ আছে পানিতে, আর পানিতে খাওয়া তো আমার সমস্যাই হয় না। ওদের মতোই আমি খেতে পারি। হৃদিতা আমার দিকে তাকালো, আমাকে জাদুর ব্যবহার করতে বলল। আমি ওর দিকে তাকিয়ে হেসে দিলাম, নিজের হাত বাড়ালাম। দেখা যাক হারকিউমাস টাইটান কি করতে পারে। হাত দিয়ে কিছুটা ছায়ার মতো বের হলো, সেগুলো আমি সব জিনিসের মধ্যে ফেলে দিলাম। সাথে সাথেই সব হাওয়ায় উঠতে লাগলো। আমি তাদের আদেশ করলাম জলপুরিতে চলে যাওয়ার জন্য। সাথে সাথেই তারা আদেশ মান্য করে উড়ে পানিতে গিয়ে পড়লো। তারা জলপুরিতে যেতে লাগলো। আমার এমন ক্ষমতা থাকবে সেটা তো বুঝতেই পারিনি। তাহলে তো সিজন 1 যখন আমি সেই দরজার কাছে গেলাম, সেটাও আমার জাদু দিয়ে বানানো। মানে আমার কাছে কোনো জিনিসের মধ্যে জীবন দেওয়ার ক্ষমতা আছে। এত ক্ষমতার কথা ভাবলেই তো ইষ্ট করতে মন যাচ্ছে। নাউজুবিল্লাহ। তো এটা যেহেতু একটা কাল্পনিক স্টোরি, তো এটা আবার সিরিয়াসলি নিয়েন না কেউ, তো গল্পটা এনজয় করেন। এটা আপনাদেরকে সম্পূর্ণ বিনোদন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা, তো আপনারা দয়া করে কেউ কোনোভাবেই সিরিয়াসলি নিয়েন না ভাই এবং আপু। যাই হোক, চলেন গল্পতে চলে যাই। ভাবা যায় আমি জলবস্তুর মধ্যে জীবনও দিতে পারবো। আচ্ছা, সেসব না হয় পরে ভাবা যাবে। প্রথমে তো জলপুরীর সুন্দর করে সাজাতে হবে। এখন বুঝলাম আগেকার জলপুরীর সব আশ্চর্যকর পানি কিভাবে বিলুপ্ত হয়ে গেছে। আমার আক্রমণে সবাই মারা গেছে, শুধু কিছু জলমানব আর জলপরীরা, যারা বাকি কিছু বেঁচে ছিল। কিন্তু তারা তো জলমানব বা জলপরীদের মতো মাটির উপরে উঠতে পারে না, তাই তারা হিগমা কিংবা আকাশপুরীর সেনাদের হাতে মারা গিয়েছে। আমরা সবাই জলপরীতে চলে আসলাম। অনেক কিছু করার আছে, কিন্তু কাউকে দিয়ে কিছুই করতে হবে না। দেখা যাক আমার শক্তি কত দূর। আমি কি রাজ্য নতুন করে বানাতে পারবো? আমি চোখ বন্ধ করলাম, 2 হাত বাড়িয়ে দিলাম দুদিকে। আমি এখন জলের সব কিছু অনুভব করতেছিলাম। আমার আশেপাশে থাকা পাথরগুলোকে আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছিলাম। পূর্বের জলপরী সুন্দর করে পাথর দিয়ে বানানো ছিল। রাজপ্রাসাদটা হয়তো মার্বেল পাথরের ছিল। সেই মূল্যবান পাথরের প্রাসাদ সহ আমি সব ধ্বংস করে দিয়েছি। এখন তো সব আমাকেই ঠিক করতে হবে। আর নিজের কাছে এত ক্ষমতা থাকার পরও কি এখন অন্য কাউকে দিয়ে কিছু করাতে পারি? এমনিতেও আমার বউ আমার দিকে তাকিয়ে আছে, তারপরে আবার রাজা হ্যারিকাসের মেয়েটাও সেখানে আছে, তাই তো একটু শো অফ করতে হবে। আমি আশেপাশের সব পাথরে কাঠ এবং যা যা আরও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে লাগলাম। সেগুলোকে নিজের ইচ্ছা মতো আমি নাড়াচ্ছিলাম। সেগুলো উঠছিল আমার কথা মতোই। এক এক পাথর রাখছিলাম আর ওপরে কাঠ মেরে দিচ্ছিলাম। দেয়াল বানালাম পাথরের আর ছাদ হলো কাঠের। আপাতত থাকার জন্য সবার একটা ঘর তো হয়েছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা, মানে সবচেয়ে বড় যে ঘরটা বানালাম সেটা হলো রাজপ্রাসাদ। সেখানেই আমরা থাকবো। আমরা বলতে আমি আর হৃদিতা। সবার কাছে তো আমি একাই, কিন্তু শুধু তো আমি জানি আমার কাছে একজন অশৈলী আছে, যে কিনা পানির মধ্যে অদৃশ্য। মহারাজ, এটা আপাতত আমাদের থাকার জন্য ভালো হয়েছে। এখন আমরা আস্তে আস্তে এটা থেকেই আমাদের রাজ্যের সমৃদ্ধি করতে পারবো। এখন থেকে এটাই আমাদের জলপুরি। জি মহারাজ। হ্যারির মাথায় কি প্রশ্ন সেটা আমি ঠিকই জানি।
আমার এত বড় বড় রাজ্য থাকতেও আমি এই কিছু মানুষের সাথে এই ছোট রাজ্যের রাজ করতে আসলাম কেন? অবশ্য এটা যে শুনবে সবারই প্রশ্ন জাগবে, কিন্তু এটার উত্তর আমি আগে দিয়েছি, তাই এটা নিয়ে কথা বলতে চাই না। সবাইকে সবার ঘর দেখিয়ে দিলাম আমি, কেউ যাতে ঝগড়া না করে, তাই আমি সবার ঘর ঠিক করে দিলাম। তারপর আমি নিজেও আমার নিজের প্রাসাদে ঢুকলাম। অনেক সুন্দর করে বানিয়েছি, সেটার প্রশংসা তো করতেই হবে। বাবা, আপনি তো খুব সুন্দর ঘর বানাতে পারেন। এটা ঘর না, এটা আমাদের প্রাসাদ। আসছে এটাকে প্রাসাদ বানানোর জন্য। এটাকে কোন দিক দিয়ে প্রাসাদ মনে হয়? তুমি তো আছোই, দেখতে পাবে এই জলপুরীর প্রাসাদটা আমার সময়ে কত সুন্দর হয়। ও, আমাদের দিনগুলো ভালোই কাটছিল। জলপুরীতে আস্তে আস্তে বাড়িঘর বড় হচ্ছিল, কিন্তু সময় তো বেশি কাটছে না। এত কম সময়ের মধ্যে তো আর জনসংখ্যা বৃদ্ধি পাবে না, তাই বেশি উন্নতি হতে হবে এবং অনেক কিছুই লাগবে। তবে আমার নিজের অবস্থা অনেক উন্নতি হয়েছে। আমি হৃদিতার কাছ থেকে অনেক স্পেল জেনেছি এবং সেগুলোর প্রয়োগেও দক্ষতা অর্জন করেছি। প্রশিক্ষণের জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছে পাতালপুরী, যেখানে রোজই আমার জাদু এবং তলোয়ারের ভয়াবহতা লক্ষ্য করা যায়। কেউ আমাকে সেভাবে দেখলে তো নিশ্চয়ই ভয়ে ইষ্ট করবে। পাতালপুরী আগের থেকেও অনেকটা বড় হয়ে গেছে, কারণ আমার জাদু আর তলোয়ারের আঘাতে পাশের পাথরের দেয়ালগুলো ভেঙে গেছে। আর এতে করে পাতালপুরীর অনেকটা আয়তন এখন বৃদ্ধি পেয়েছে, সামনে মনে হয় আরও বৃদ্ধি পাবে। সবচেয়ে মজার বিষয় হলো আমি টাইম লক বানানো শিখে গেছি। জিদানের যে ক্ষমতা থাকবে সেটা আমি আগে কখনো কল্পনা করতে পারিনি। যাই হোক, কিন্তু হৃদিতার কাছ থেকে শোনার পর আমি অনেকবার চেষ্টা করেছিলাম সেটা করার জন্য, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতাম। কিন্তু শেষমেশ আমি টাইম লক বানানো শিখে গেছি। টাইম লক অনেক বড় একটা অস্ত্র, এতে করে আমি সময়কে 1 মিনিটের জন্য আটকে রাখতে পারি। অবাক করা বিষয় হলেও এটা সত্য, তবে এটা আধা ঘন্টা পর পর একবার ব্যবহার করতে পারি আমি। টাইম রিলেটেড আরও অনেক স্পেল আছে যেগুলো শুধু জিম্মার কাছেই। যদি তার দাফন করার জায়গাটা পেতাম, তাহলে সেই সব শক্তির মালিকও আমি হতে পারতাম। এমন আরও কত শক্তি পৃথিবীতে আছে, সেগুলো জানতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমার এখন সেসব জানার সময় নেই। আমি শুধু আছি এই এলিয়েনদের অপেক্ষায়, কবে তারা পৃথিবীর দিকে আসবে। এই অতীতের সময়ে আমার 1 বছর সময় কেটে গেছে। আমার নিজের কাছেও অবাককর বিষয় লাগে আমি যখন ভাবি যে আমি 1 বছর কাটিয়ে দিয়েছি এই অতীতে। এতদিনে তো আমার বর্তমানের 3 রানীর কোলে রাজ সন্তান চলে আসতো, কিন্তু আমি আছি এই অতীতে পরে এখনো। হয়তো হৃদিতা আমার পাশে না থাকলে আমি থাকতেই পারতাম না এতদিন। কিভাবে এতদিন কেটে গেছে আমি কিছুতেই বুঝতে পারিনি। অবশ্য এই 1 বছরে আমি হৃদিতাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি কিছুই বুঝি না। ভালোবাসবই বা না কেন? কারো বউ যদি তার সাথে পুরো দিনের পর দিন সময় লেগেই থাকে, তাহলে তার প্রতি আলাদা একটা টান তৈরি হবে। আর আমি আমার বউ তো অশলীল হওয়ার পরেও কোনো কাজ করতে পারে না, তাই সব সময় আমার সাথে থাকে, সব সময় গল্প করে আমার সাথে। রাতের বেলা কোনো একটা ছোট্ট দ্বীপে বসে দুজনে হাতে হাত রেখে, কখনো বা ওর কোলে মাথা রেখে চাঁদ দেখতে দেখতে আমাদের কত জানা অজানার গল্পের কথা এবং গল্প করতে করতে রাত পার করে দিয়েছিলাম। দিনের পর দিন শুধু আমাদের একে অপরের প্রতি টান বেড়ে যাচ্ছে। আমি যারা নীলা মোহনা ওদের থেকে ওকে বেশি ভালোবেসে ফেলেছি, কারণ আমার জন্য ও ওর নিজের জীবন দিয়েছে। অন্য কেউ দিলে তার জন্য আমার এই একই রকম টান অনুভব হতো মনে হয়। কি আর করার, ভেবেছিলাম হয়তো দিনগুলো কাটবে না, কিন্তু কিভাবে যে সময় কেটে গেল নিজেও জানি না। টাইম মেশিনের অপেক্ষায় আমার গোফ দাড়িও বড় হয়ে গেছে। বলতে গেলে আমাকে দেখতে অনেকটা এক্সম্যানের লোকসানের মতো লাগে। কাছে তো আর জিলাইট নাই যে সেভ করব, আর যে ধারালো তলোয়ার আছে সেটা আমার মুখে ধরলে তো আমার মুখের সব দাড়ি চুল পুড়ে যাবে। তো দিন চলতে চলতে একদিন আমি ভাবলাম আজ না হয় আমি একটু সিগমার রাজ্য থেকে ঘুরে আসি। হৃদিতা তো রোজই যায় ওর বাবা আর বোনকে দেখে আসার জন্য। মাঝে মাঝে কারো শৈলের মধ্যে প্রবেশ করে
কথাও বলে আসি তাদের সাথে, কিন্তু কখনো পরিচয় দেয়নি। কিন্তু আমার সেই এখানে আসার পর থেকে আর ওদের সাথে দেখাই হয় নাই, ওইখানে যাওয়াই হয়নি। তাই আজকে ভাবলাম একটু ঘুরে আসি সেখান থেকে। যেই বাবা সেই কাজ, চলে আসলাম আমি সিগমার রাজ্যে। অনেক ভালো লাগছে, কারণ 1 বছরের এই রাজ্যে অনেক পরিবর্তন হয়েছে। মনে হচ্ছে সিগমা ভালোই পরিবর্তন করেছে এই রাজ্যের। আমি সিগমার সাথে দেখা করতে চাচ্ছিলাম, তাই উড়তে উড়তে রাজপ্রাসাদের দিকে চলে আসলাম। ভেতরে ঢুকবো তার আগে আমি কিছু একটা আশ্চর্যকর বিষয় দেখলাম আকাশে। মনে হচ্ছিল কিছু একটা নিচের দিকে আসছিল। এমনিতেও এটা রাতের সময়, আর এই সময়ে আকাশ থেকে কি আসবে প্রথমে ভেবেছিলাম আকাশপুরীর কেউ হবে হয়তো। পরে বিষয়টা একটু পর বুঝতে পারলাম, যেটা আসছে সেটার আকার অনেক বিশাল। আমার মনে একটা কট করে আওয়াজ হলো, তাহলে এটার অপেক্ষায় ছিলাম আমি এতদিন, এটার জন্য অপেক্ষা করেছিলাম আমি। এটাই সেই এলিয়েনদের স্পেসশিপ। যাক, তাহলে এটারই পিছু নিতে হবে। কিন্তু এটার পিছু নিলে তো এটা আমাকে সন্দেহ করে চলে যেতে পারে। তার চেয়ে বরং এটা কোথায় যায় আমি দূর থেকে দেখি। দেখতে পেলাম জিনিসটা অনেক দূরে আকাশ থেকে মাটিতে নামছিল। আমি তাকিয়েছিলাম, আস্তে আস্তে নিচের দিকে আসছিল। এটা আগের এলিয়েনদের মতো স্পেসশিপ না, এটাকেই তাহলে ফ্লাইং সসার বলা হয়। পুরো চ্যাপটা ফ্রিসবির মতো এই আকাশযানটা। মনে হয় এটা আগেকার